এই বাড়িতে কেউ আছে? কি রে চাকরানির বাচ্চা, কথা শুনতে পাচ্ছিস না? বাড়িতে কি কেউ আছে? মামুনি, আপনি আমাকে বাড়িতে? হ্যাঁ, আমি তোদের বাড়িতে, আর আমাকে আসতে তুই বাধ্য করেছিস। কেন? আমি আবার কি করলাম? এমন ভাব ধরতেছিস মনে হয় তুই কিছু জানিসই না। কালকে বাবা তোকে বারবার বলেছে না সকাল সকাল আমাদের বাসায় চলে আসতে, বাসায় মেহমান আসবে। আমাকে কইছিল, কিন্তু আমার শরীরটা রাতের থেকে খুব খারাপ, কাশি আসতেছে, পায়ে ব্যথা, হাঁটতে পারি না। কিন্তু কি এগুলো আমরা বুঝি না? না কাজে না যাওয়ার জন্য ধান্দা, তাই না? আপনি এসব কি কইতাছেন? আমি অসুস্থর ভান করে কাজে যাবো না কেন? আমার সত্যই কালকে রাতের থেকে শরীরটা খুব খারাপ, বিশ্বাস করেন, এর লেগে আমি আজকে যাই না। আমি এত কিছু শুনতে যাই না, তুই এখনই আমার সাথে যাবি, চল। আমি তো আর ইচ্ছা করে এমন করতেছি না, আমি এই শরীর নিয়ে কেমনে যাবো? আমি এত কিছু জানি না, আর তুই যদি এখন না যাস বাসার সব কাজগুলো কে করবে? তোর বাপ করবে? এই মুহূর্তে চল আমার সাথে। না, আমার মা কোথাও যাবে না। তাহলে কি বাড়ির সব কাজ তুই করবি? আমি করব মানে? আমি কি আপনার বাড়ির চাকর নাকি? হ্যাঁ, তুই চাকর, আর চাকরানির ছেলে তো চাকরি, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। তুই এটা কি কইতাছিস মাসান? তুই সব কাজ করে দিবি মানে? তোরা আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি কি এই সমস্ত কাজ করার জন্য? তুই লেখাপড়া কইরা বড় অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। ওই যে কথায় আছে না, উজোর আবার চিত হয়ে শুয়ে থাকার শখ, ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছিস, তাই না? চাকরানির ছেলে আবার হবে বড় অফিসার। শোনেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। বড় অফিসার হবি? বড় অফিসার হতে কত পর্যন্ত পড়ালেখা করতে হয় তোর জানা আছে? আর ওই পড়ালেখা করতে কত টাকা খরচ হয় তাও তো মনে হয় জানা নেই। আসছে বড় অফিসার হইতে। যত টাকাই লাগুক, যত কষ্টই হোক, আমি হাজার কষ্ট কইরা হইলেও আমার পোলার লেখাপড়া শিখাবো। পরে লেখাপড়া শিখাই আমি বড় অফিসার বানাবো, আর এইটাই আমার স্বপ্ন। খালি দোয়া করি আল্লাহ যেন ততদিন আমার বাঁচায় রাখে, আমি যেন মইরা না যাই। মরবি মরবি, তোর ছেলে বড় অফিসার হওয়ার আগেই তুই মরবি। এই, আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন। এতক্ষণ যাবত অনেক উল্টাপাল্টা কথা বলেছেন, আমি সহ্য করে গেছি, আর কিন্তু কোনো সহ্য করব না। এখন এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যাবেন, নয়তো আমি আপনাকে অপমান করে তাড়িয়ে দেব। কথাটা মনে রাখবেন। আরেকটা কথা, আমার মা আপনাদের বাড়িতে আর কোনো কাজ করবে না, বুঝতে পেরেছি? যান এখান থেকে। আচ্ছা আচ্ছা, চলেই যাচ্ছি। তোদের তো কোনো মান সম্মান নাই, কিন্তু আমার মান সম্মান বলতে একটা কথা আছে। আমিও যখন তখন তোদের মতো গরিব ছোট লোকদের সাথে কথা বলতে চাই না। এটা তুই কি করলি বাজান? এখন আমরা সংসার চলবো কি কইরা? আমি আর কি দিয়া কি করবো? মা, তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি শুধু বাড়িতে বসে থাকবে। কাজকর্ম যা কিছু করা দরকার সবকিছু আমি করব। এটা তুই কি কইতাছস? আমি এখনই ওর সামনে জোর গলায় কইলাম, বড় গলায় কইলাম যে আমার যত কষ্টই হোক তারপরে আমি আমার পোলারে লেখাপড়া শিখায় বড় অফিসার বানাবো। তুই যদি কাজই করবি তাহলে লেখাপড়া করবি কখন? আমি আমি কি করব মা? আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। তোর মাথায় কোনো কিছু ঢুকানোর দরকার নেই, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর, বাকি যা করার আমি করবো। তার মানে তুমি ওই বাড়িতে আবারও কাজের জন্য যাবে? না বাস, ওই বাড়িতে আমি আর চাকরানি কাজ করতে যাবো না। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! ও বলেছে আমার বাড়িতে কাজ করতে আসবে না। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি বাবা? না, তুই যে মিথ্যে বলছিস না সেটা আমি ভালো করে জানি। আমি ভাবছি অন্য কথা। ওই গরিব অসহায় ছোট লোক একটা কাজের মহিলা, এই সাহস এলো কোত্থেকে? আচ্ছা, ও যে আমার বাড়িতে কাজ করবে না সেটা তো আমাকে আগেই বললে পারতো। আমারও তো সেই একই কথা। আর জানো বাবা, ওর যে একটা ছেলে আছে না, ছোট লোকের বাচ্চার কত স্বপ্ন,
ও নাকি পড়ালেখা করে বড় অফিসার হবে, কত বড় বড় স্বপ্ন। আমার না ইচ্ছা করতেছিল ওকে। মামনি, তোর আমার বেঁচে থাকার জন্য কত কিছু আছে, তাই না? তুই যখন যা চাইছিস আমি এনে দিতে পারছি। মন ভালো লাগছে না, বিদেশে ট্রিপ দিয়ে আসলাম। কিন্তু ওই গরিব অসহায় ছোট লোকগুলোর না বেঁচে থাকার একটাই অবলম্বন, ওই স্বপ্ন। ওই স্বপ্নটা আঁকড়ে ধরেই ওরা ধুকে ধুকে বেঁচে থাকে। একটা সময় দেখে স্বপ্ন বলে আর কিছু নেই, সবই ধোঁয়াশা। একদম ঠিক বলেছো বাবা। আর জানো, আমি ওর মুখে মুখে বলে এসেছি তোদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। ঠিক বলেছি না বাবা? একদম ঠিক বলেছিস। শোন, তোর উত্তেজিত হওয়ার কিছু নেই। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমন টাকা দিলে ওরকম শয়ে শয়ে কাজের লোক আমার এখানে করে থাকবে। যদিও ওই মহিলা আমাদের এখানে অনেক বছর কাজ করছে, কিন্তু সেটা আমার কিছু যায় আসে না। আমি নতুন কাজের মহিলা নিয়ে আসবো। আচ্ছা শোন, একটা নতুন প্রজেক্ট আছে, ওখানে যাচ্ছি। ওকে বাবা, সাবধানে যেও। হ্যাঁ, টেক কেয়ার। সেম টু ইউ। আমি এখন কই যাম ভাই? আমার মতন একটা অসহায় মাইয়া মানুষ, আমি যদি কাম না করি তাহলে পেটের ভাত কেমনে জোগাড় হইব? দেখেন, বেশি ঝামেলা করেন না, যান এখান থেকে সোজা চলে যান। আপনার দ্বারা এগুলো হবে না। খোয়া ভাঙা অনেক পরিশ্রমের কাজ, যেখানে পুরুষরা হিমশিম খায় যা, সেখানে আমরা মহিলা মানুষ, আপনি এত কষ্ট করতে পারবেন? না ভাই, আমি পারমু। আমি সত্য কইতাছি, আমি সব খোয়া ভাঙতে পারমু। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু এই ইট এই কয়টা না, ওইখানে ইট দেখছো না, এই সবগুলা কিন্তু ভাঙা যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথা দিতেছি, আমি সব ইট ভাঙ্গা তারপরে যাব। আরেকটা কথা, এই সবগুলা ইট ভাঙার পরে আপনার টাকা পাবেন, এর আগে কিন্তু আপনার টাকা চাইলেও পাবেন না। রাজা, হ্যাঁ রাজা। জি স্যার। এদিকে আয়। স্যার আসতেছি স্যার। জি স্যার, বলেন স্যার। জি স্যার, বলেন স্যার। এই, আমি একটা কথা তোকে সাফ সাফ বলে দিয়েছি না, এটা আমার সাইট। আমার সাইটে যদি একটা ইট ডান থেকে বাম হয়, আমি কিন্তু মেনে নেব না। আর আমার কাছে যে একটা লাইসেন্স করা পিস্তল আছে, এটা তো তোর জানা আছে, তাই না? একটু এদিক সেদিক হলে না, জায়গা মতো গুলি করে দেবো, সোজা পৃথিবী থেকে নাই হয়ে যাবে। জি স্যার, বুঝছি স্যার। না, বুঝতে পারিস? আর একটু ভালোভাবে বুঝতে হবে। এই পুরো এলাকাটায় না যত প্রভাবশালী মানুষ আছে, নেতা আছে, পাতি নেতা আছে, গুন্ডা বদমাশ, সবাই কিন্তু আমার এই পকেটে। এদের সবাইকে আমি চালাই। আমি যদি তোর মতো একটা চুনোপুটিকে খেয়ে দিই না, কেউ আমার পশমটা বাঁকা করতে পারবে না। জি স্যার, বুঝছি স্যার। চাঁদা কি সামনে হালাতে বড় চাঁদা বস কাইটা পড়ো। ওখানে কি হলো? এই 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 কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? রাজা, হ্যাঁ স্যার। এসব অসুস্থ গরিব অসহায় ঘাটের মোড়াগুলোকে আমার সাইডে কাজে এনেছিস কেন? এই, এগুলো নিজেরাও মরবে, আমাকেও ফাঁসাবে। এগুলো কোত্থেকে আনছিস? স্যার হয়েছে কি, আমি ওনাকে অনেকবার নিষেধ করছি স্যার, উনি আমার কোনো কথাই শুনে নাই স্যার। উনি আমার হাতে পায়ে ধরে কইতাছে আমরা গরিব মানুষ, কাজ না করলে খামু কি, তার জন্য তো স্যার এই কাজটা দিছি। কিন্তু স্যার উনি যে অসুস্থ সেটা কিন্তু আমি জানতাম না স্যার, সত্যি জানতাম না স্যার। না না, আমার কিছু হয় নাই, ঠিক হয়ে গেছে। আমি পারমু, কোনো কষ্ট হইব না। এই, কে রে তুই? আমার বাড়িতে কাজ করতে যেতে তোর অসুবিধা হয়, এখন আমার সাইডে কাজ করতে এসেছিস, অসুবিধা হয় না? স্যার, এটা যে আপনার কাম চলতেছে আমি জানতাম না, তাইলে আমি আইতাম না। শোন, তোর নকরামি শোনার মতন সময় আমার নেই। তোর কত বড় সাহস! তুই কোন সাহসে আমার মেয়েকে বলেছিস যে আমার বাড়িতে আর কাজ করতে আসবি না? আমি আর কারো বাড়িতে চাকা নিয়ে কাজ করব না, আমার পোলা আমার নিষেধ করছে। ও দারুণ ব্যাপার। তোর ছেলে তোকে কাজ করতে নিষেধ করেছে, তাই না? তা তুই এই অসুস্থ শরীর নিয়ে আমার সাইডে কাজ করতে এসেছিস কেন? তোর ছেলে আসতে পারলো না? আমার পোলা আমার কাম করতে নিষেধ করছে, কিন্তু কি করব, পেটের ক্ষুধা তো মিটান লাগবো।
আর তাছাড়া আমার পোলার আমি লেখাপড়া শিখাইতেছি, পরে আমি বড় অফিসার বানাবো, লেখাপড়া শিখাইতে খরচ লাগে না, এর লেগে আমার পোলারের না জানায় আমি এই অসুস্থ শরীর নিয়ে কাম করতেছি। এই শোন, তোর কি একটা কথা জানা নেই? ওই ভাঙা ঘরের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো আসে ঠিকই, কিন্তু হাত বাড়িয়ে চাঁদটা ধরা যায় না, সে অনেক দূর। তোদের ওই স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। কি রাজা? জি স্যার, জি স্যার। আরেকটা কথা রাজা, এখন থেকে আমার সাইটে একটা লেবার নিলেও আমার সঙ্গে বুঝে শুনে দেখে তারপরে রাখবি। আর এসব খাটের মরাকে আমার সাইডে যেন আর না দেখি, কথাটা ভালো করে বুঝিয়ে দে। জি স্যার। এই জান তো জান, আপনার এই কাজ করা লাগবে না, আপনার যান। আমি যে কতগুলো খোয়া ভাঙ্গা দিলাম, আমার ওইটা টাকা দেন। এই মেজাজটা কিন্তু গরম করবি না, একটা টাকাও তুই পাবি না। তোর কইছিলাম না, সবগুলা ইটা না ভাঙা পর্যন্ত তোকে আমি একটা টাকাও দেবো না। স্যার, আমি কত কষ্ট করে এতগুলো ইটের খোয়া ভাঙলাম, আর আপনি কইতেছেন টাকা দিবেন না? আমার টাকা না দিলে আমি কোনো আনে যাবো না। তুই যাবি না? আর তুই যাবি না, তোর গাড়ি যাবে। আরে আরে কই নিতেছেন আপনি? কই নিতেছেন? না, যাব না। আপনি বললে আমি অন্য রাস্তা দিয়ে যাবো নাকি? এই রাস্তাটা কি আপনার জন্য তৈরি করা হয়েছে? অন্য মানুষজন চলাফেরা করতে পারবে না? আপনি আমাকে বললেন, আমি ভয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেলাম। হ্যাঁ, আমি বললেই তুই অন্য রাস্তা দিয়ে যাবি, কারণ তোদের মতো গরিবরা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে আমরা যাই না। আর তুই কি রাস্তা চলাচলের সিস্টেম জানিস? কখন থেকে হর্ন দিচ্ছি, কানে শুনিস না নাকি? এই রাস্তাটা কি তোর বাপের? দেখেন, আপনি এতক্ষণ অনেক কথা বলেছেন, আমি চুপ করে সহ্য করেছি। আমি কিন্তু আর কোনো কিছু সহ্য করতে পারবো না। এই কি করবি তুই? কি করবি বল? শুধু আমার হাতটা নোংরা হয়ে যাবে বলে, না হলে তো তোকে কি করতাম, তোর গায়ে হাত তুলতাম। কি বললেন? আপনি আমাকে কিছু করবেন আর আমি হাত গুছিয়ে বসে থাকবো? তার কোনো সুযোগ নেই। আপনি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবেন। শুনুন, মেয়ে মানুষ হয়ে ছেলে হতে যাবেন না, তাহলে অনেকে বলবে আপনি ছেলে, আবার অনেকে বলবে মেয়ে, আবার অনেকে এটাও বলতে পারে ওই যে মাঝখানে কি যেন বলে, হিজড়া। অনেকে আপনাকে হিজড়া বলে সম্বোধন করবে। কথাটা বুঝতে পেরেছেন? আশা করি আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। আসি। দোস্ত যা বলে গেছে গেছে, তোর শোনা লাগবে। এই তোকে বলতে বলছি না, বলো কি বলছে? শোনা লাগবে না দোস্ত, বলতে বলছি। দোস্ত ওনা তোকে হিজড়া বলে গেছে। এই তুই তোকে কিছু বলতে বলছি নাকি? চল। মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? কই, কোনোখানে যাইনি তো। তুমি কোথাও যাওনি? তুমি বললে হলো। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে তুমি কাজের জন্য কোথাও না কোথাও গিয়েছো। হ, এটা তুই ঠিক কইছিস, আমি একটা কামে গেছিলাম। কি? তুমি কাজে গিয়েছিলে? তোমাকে আমি কতবার নিষেধ করেছি এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথাও যাবে না, কোনো কাজ করবে না। আমার তো কোনো কথাই তুমি শোনো না। আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু কথা তুমি শুনছো না, তোমার সাথে আমি কথাই বলবো না। মায়ের উপর রাগ কইরা মায়ের সাথে কথা না কয়ে থাকতে পারবি? হ্যাঁ মা, তুমি একেবারে ঠিক বলেছো। আহ, মা, তোমার হাতে দাগ? এই দাগ কি করে আসলো আমাকে বলো। ওই যে একটু ইটা ভাঙতে গিয়া। তুমি তুমি থেমে গেলে কেন? তুমি আমার জন্য এত কষ্ট করছো মা, আমি তোমার এই কষ্টের দাম কি করে পরিশোধ করব? তুমি আমাকে বলো তো। আরে পাগল, বাবা মারাই তো সন্তানের জন্য কষ্ট করে, আর সবকিছুর দাম কি দেওয়া যায়, পরিশোধ করা যায়? যায় না। বাবা মারা চায় তাকে সন্তানটা যেন সব সময় ভালো থাকে, আর সন্তানের চায় দামি কি কোনো কিছু আছে? আরে কি করতেছো? ওঠ। মা, এখন তোমার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে আমি সারাক্ষণ তোমার পা দুটো ধরে জড়িয়ে পড়ে থাকি। তোমরা মা বাবারা এত মহৎ কি করে হও আমাকে বলো তো। পাগলে কি কয়, এখনো তো সংসারই করস নাই, আগে সংসার কর, বাবা হ, তারপর বুঝতে পারবি। আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই আর কতদিন লাগবে। স্যার, ইঞ্জিনিয়ার তো বললো আরো 10-12 দিন লাগবে। কি? আরো 10-12 দিন? আমি কি একটা কাজ নিয়ে পড়ে থাকবো?
আমার কাজ হলো যত দ্রুত সম্ভব একটা বিল্ডিং বানিয়ে সেটা বুঝিয়ে দেয়া। বুঝিয়ে দিলে আমার কাজ শেষ। এরপরে থাকে থাকুক, ভেঙে যায় যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমি যদি একটা নিয়ে পড়ে থাকি তাহলে আমার ব্যবসা লাটে উঠবে। ঠিক আছে স্যার, তাহলে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে যত দ্রুত কাজটা শেষ করার চেষ্টা করতেছি স্যার। হ্যাঁ, কাজটা দ্রুত শেষ করো, ওর সাথে কথা বলো। ও বেটা ভয়ে আমার ফোনই ধরছে না। ঠিক আছে তাহলে স্যার, আমি এখন আসি। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম স্যার। এই শোন, তুই তাহলে বাসায় যা, আমি না ওর সাথে একটু দেখা করে আসি। কতদিন হলো ওর সাথে দেখা করি না। ও আচ্ছা, ঠিক আছে যা, কিন্তু ওকে পেয়ে আবার আমাকে ভুলে যাস না যেন। আরে না, তোকে ভুলবো না, আসি তাহলে। যা। আর বাসায় গিয়ে কিন্তু আমাকে কল দিস। ওকে বাই। হ্যাঁ মামুনি বল। বাবা, আমি ক্রসিং শেষ করে নিচে দাঁড়িয়ে আছি, তোমার ড্রাইভার এখনো আসেনি কেন? তুমি কি গাড়ি পাঠাওনি? ও আমি আসলে ঝামেলার মধ্যে আছি তো, একদম ভুলে গেছি। ড্রাইভার আমাকে ফোন দিয়ে বললো যে গাড়িটা নষ্ট, ও ওই গ্যারেজে নিয়ে গেছে। ওখানে তো অনেকক্ষণ লাগবে। তা না হয় বুঝলাম, কিন্তু এখন আমি বাসায় যাব কিভাবে? তুই একটা কাজ কর না, ওই একটা রিক্সা টিক্সা নিয়ে বাসায় চলে যা না। কি বলো বাবা, আমি কি কখনো রিক্সা ডেকে বা অটোতে গিয়েছি নাকি? আরে বাবা রে, সেটা তো আমিও জানি, কিন্তু আমি অফিসিয়াল একটা ঝামেলার মধ্যে আছি। আর এদিকে গাড়িটাও গ্যারেজে প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। তোর পক্ষে কি ওখানে অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব বল? তুই রিক্সা নিতে না চাস, একটা উবার টুবার নিয়ে চলে যা না। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সাতেই যাব। আসলে লাইফের সব রকমের এক্সপিরিয়েন্স হওয়া উচিত, তাই না বাবা? একদম, জীবনের প্রতিটি মুহূর্ত থেকেই এক্সপিরিয়েন্স নিতে হয়, বুঝছিস? অভিজ্ঞতার ঝুলি যত ভারী হবে, তোর জীবন চলার পথ তত মসৃণ হবে। ওকে বাবা, বাই। এই ঈশা, যাবা? না, আমি যাবো না, আমার ভাড়া আছে। কেন, আমি তোমাকে ভাড়ার টাকা দিব না? আমি কইলাম না আমার খ্যাপ আছে, আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান। এই, আমি অন্য রিক্সা নিব না নিব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আর তুমি এমন মুখ দেখে আছো কেন, কি হয়েছে? না, আমি এমনিতে মুখ ঢাকা রাখছি। না, এমনিতে তো না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। দেখি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এত লজ্জা পাওয়ার কি আছে? আগে তো মানুষের বাড়ি বাড়ি চাকরানিগিরি করতিস, আর এখন নয় রাস্তায় রাস্তায় রিক্সা চালাস, তো সমস্যা কোথায়? তোরা না গরিবরা সবই পারিস। যাই হোক, এখন বল যাবি না কেন, কি সমস্যা? আমি কইলাম তো আমার অন্য ভাড়া আছে, আপনি অন্য রিক্সা নিয়ে যান। তুই মিথ্যা বলতেছিস, তোর কোনো খ্যাপ নাই, তোর আমাকেই নিয়ে যেতে হবে, চল। এই এই জানো, গাড়িটা টান দাও, জোরে টান দাও। হ্যাঁ টান দাও। আরে এই আপনি অন্য একটা রিক্সা নিয়ে আসেন। হ্যাঁ কি রে বাজান, তুই কি খালি লেখাপড়াই করতেছস নাকি খাইছস কিছু? না মা, কিছু খাইনি। এটা কোনো কথা হইল? শুধু পড়াশোনা করবি আর খাবি না, তাহলে তো হইব না। পড়াশোনা করতে করতে যদি না খায় অসুস্থ হয়ে যাস, তখন কি হইব? আমার অফিসার কি হইব? আমার স্বপ্ন কে পূরণ করব? চল কয়টা খাই নিবি। আর এই নে তোর টাকা, এটা হলো তোর পরীক্ষার ফিস। ঠিক মতন মনোযোগ দিয়ে পরীক্ষা দিবি বাবা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারি, আর বাকিটা আল্লাহ ভরসা। আরে পাগল, দোয়া কি বাপ মায়ের কাছ থেকে চাইতে হয়? ওটা তো অন্তর থেকে এমনিই আসে। সব বাপ মাই সন্তানের ভালো চায়, সন্তানের জন্য দোয়া করে। আমার দোয়া সবসময় তোর লগে আছে, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এই তো পরীক্ষার প্রিপারেশন কেমন? আমার পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো দোস্ত। তোর প্রিপারেশন হলো সেটা বল। এই তো ভালো। আচ্ছা শোন না, আমরা কিন্তু পরীক্ষা শেষে মালদ্বীপ যাব। বাবাকে বলেছি, বাবা বলেছে আমাদের দুজনের জন্য টিকিটের ব্যবস্থা করে তাহলে তো অনেক ভালোই হবে মাম্মা। এই আচ্ছা চল চল, পরীক্ষার সময় শুরু হয়ে যাবে। আরে দাঁড়া, এখনো সময় হয়নি। আরে তুই এদিকে কোথায় যাচ্ছিস? সবাই পরীক্ষার হলে কিসের জন্য যায়? আমি সেজন্য যাচ্ছি। ও
পরীক্ষা হলে তো মানুষ বিভিন্ন কারণে যায়, এই যেমন ধর রুম পরিষ্কার করতে, কারোর পানি লাগলো কিনা দেখতে, বা যে কোনো কারণে। এখন তুই বল, তুই কোন কারণে যাচ্ছিস? আরে পোশাক দেখে বুঝতে পারছিস না, মনে হয় পিএনের চাকরি পেয়েছে। কথাটা একেবারেই ভুল। অন্য ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, আমিও পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। কি তুই একই হলে আমার সাথে বসে পরীক্ষা দিবি? এই তোর মাথায় কোনো সমস্যা আছে নাকি ভুল করে এখানে চলে আসছিস? আমি এখানে ভুল করে আসিনি, আর আমি কোনো ভুল করছি না। আমার মাথায় কোনো গন্ডগোল নেই। আমি আপনার সাথে পরীক্ষা দিতে যাব কেন? বরং আপনি আমার সাথে একই হলে পরীক্ষা দেবেন, বুঝতে পেরেছেন? আসি। এই কি হয়েছে তোমাদের? তোমরা পরীক্ষার হলে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? স্যার, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম, এই যে ধনির দুলালি আমাকে আটকালো, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। কেন? তোমরা ওকে আটকালে কেন? না মানে ইয়েস স্যার। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আজকে পরীক্ষার দিন, অন্তত আজকের দিনেও তোমরা এগুলো করতে হবে? দেখো, একজনের সাথে একজনের সম্পর্ক থাকতেই পারে, তাই বলে তোমরা মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিবে না? পরীক্ষাটা তো মনোযোগ দিয়ে দিতে হবে। আমি যেন ভুল করেও এই ধরনের কার্যকলাপ আর কোনোদিন না দেখি, কথাটা যেন মনে থাকে। না হলে কিন্তু পরীক্ষার হল থেকে তোমাদের বের করে দেব, কথাটা যেন মনে থাকে। এক মিনিট ওয়েট কর, আমি তোর পরীক্ষা দেওয়া বের করতেছি। হ্যাঁ মামুনি বল। আমাদের বাসার যে কাজের লোকটা ছিল, তার ছেলে নাকি একই হলে বসে আমার সাথে পরীক্ষা দিবে। এটা কি হয় বলো বাবা? কি বলছিস এসব? আচ্ছা তুই চিন্তা করিস না, তুই একটু ওয়েট কর, তুই ভিতরে যা। হ্যাঁ না বাবা, আমি ওয়েট করতে পারবো না, যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু আমি পরীক্ষাই দিব না। আমি দেখছি। একদম ঠিক করেছিস। আমি বিশিষ্ট শিল্পপতি বাপ্পা চৌধুরী বলছিলাম। জি বলুন, যা বলার তাড়াতাড়ি বলুন, কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তো পরীক্ষা শুরুর আগেই ফোন দিলাম। আমাকে একটা কথা বলুন, আপনাদের ওটা পরীক্ষার সেন্টার নাকি কোনো এতিমখানা বা মাদ্রাসা? কি বলছেন এসব? এটা এতিমখানা হতে যাবে কেন? এটা নামকরা কলেজ, সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, আমার তো তাই জানা ছিল যে এটা একটা নামকরা কলেজ। এখানে আমাদের মতন এলিট শ্রেণীর লোকদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। কিন্তু আমি এইমাত্র তথ্য পেলাম একটা কাজের লোকের ছেলে আপনাদের ওখানে পরীক্ষা দিচ্ছে। ব্যাপারটা কি আমাদের মতো লোকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব? দেখুন, আপনি কি বলতে চান একটু ক্লিয়ার করে বলুন। ওখানে পরীক্ষা দেবে আমাদের মতো লোকেদের ছেলেমেয়েরা, আর সেখানে যদি রাস্তার একটা ফকিন্নির ছেলে পরীক্ষা দেয়, ব্যাপারটা আমরা কিভাবে মেনে নিই বলেন? আপনি কার কথা বলছেন? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের কাছে সবাই সমান। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, রাখলাম। মা, ও মা, আরে আরে কি হয়েছে? মা আমি পরীক্ষায় পাস করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে বাজান। হ্যাঁ মা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। মামুনি, তোর পরীক্ষার রেজাল্ট কি? ইয়ে মানে বাবা, আমি না পরীক্ষায় ফেল করেছি। মা, ও মা, এদিকে এসো। আরে তাড়াতাড়ি এসো। কি হয়েছে বাজান? এত তাড়াহুড়া করে কই যাইতাছস? মা, আমি যে কোম্পানিতে চাকরির জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম না, ওখান থেকে হঠাৎ করে আমাকে কল করেছে, আজকে নাকি আমার ইন্টারভিউ। আলহামদুলিল্লাহ, সত্যই? হ্যাঁ মা, সত্যি। তুমি আমার জন্য দোয়া করো। আরেকটা কথা, তুমি তো এতদিন আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক দুঃখ হয়েছে তোমার। আমি চাই আমার চাকরিটা হয়ে গেলে তোমার সমস্ত দুঃখ কষ্ট একেবারে মুছে ফেলতে, ঠিক আছে? দোয়া করি আল্লাহ জান করে অনেক বড় অফিসার বানায়, তোর অনেক সুনাম। ঠিক আছে মা, আমি তাহলে আসি। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। এই ব্রেনলেস, দাঁড়া একলে। এরকম ষাঁড়ের মতো দৌড়ে এসে চিল্লাচিল্লি করছিস কেন? স্যার চিল্লাইতেছে কি আর সাথে?
আপনি গত 5 দিন আগে যে বিল্ডিংটা মালিক ঘরের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছেন, ওরা তো প্ল্যানে উঠার আগে তো বিল্ডিং ভাঙা চুরা মাটির সাথে মিশে গেছে স্যার। স্যার গো, এখন সকল ওই যে ফ্ল্যাটের মালিক আর পুলিশেরা আপনারা খুঁজতেছে স্যার। স্যার আমি নাই স্যার, আমি চলে যেতেছি স্যার। রাজা, ওই অ্যাপার্টমেন্টের 2টো ফ্ল্যাট ছিল একজন পুলিশ কর্মকর্তার। এবার আর আমি কোনোভাবে বাঁচতে পারবো না রে। আমার তো মাথা কাজ করছে না, আমি এখন কী করি? রাজা, আমাকে কোনো বুদ্ধি দে না, আমি এখন কী করতে পারি? কি করলেন স্যার? আপনারা দেবো আমি বুদ্ধি? আরে স্যার, আমি যদি আপনারা কখনো ভালো কথা কইছি, আপনি আমার দমক দিয়ে চুপ করে রাখছেন। আপনি তো আমার কখনো কোনো কথাই রাখেন নাই, আর আজকে আপনারা আমি বুদ্ধি দিব আর সে বুদ্ধি আপনি আমার কাজে লাগাইবেন না স্যার। রাজা, অনেক সময় তোদের মতো মানুষের বুদ্ধিতেও চলতে হয়, নইলে এইরকম কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমি কি করবো বুঝতে পারছি না। তুই আমাকে বল আমার কি করা উচিত? তুই যা বলবি আমি তাই করবো। সত্যি বলছেন তো? আমি যা বলবো আপনি আমার কথা রাখবেন? হ্যাঁ, তুই যা বলবি আমি সেটাই করবো। তাহলে আমরা এক কাজ করেন, কোনো চিন্তা ভাবনা না করে অফিস আদালত সবগুলা পালা রেখে আপনি আমার সাথে পালান, তাড়াতাড়ি পালান, নইলে যে কোনো সময় পুলিশ এসে আপনার কোমরের মধ্যে রশি বাঁধবো, আমারও কোমরের মধ্যে রশি বাঁধতে যে কোনো সময় পুলিশ লয়ে যাবো স্যার। তাড়াতাড়ি চলেন। কি বলছিস? আমার অফিস ফেলে আমি চলে যাব? হ্যাঁ, না হলে তো যে কোনো সময় পুলিশ এসে আপনার কোমরের মধ্যে রশি বাঁধবো, আপনার সাথে আমারও কোমরের মধ্যে রশি বাঁধতে লয়ে যাবো স্যার। আমি পারবো না জেল কাটতে স্যার। আমি চলেন। মা, ও মা, কই তুমি? এদিকে এসো, আরে তাড়াতাড়ি এসো। মা, একটা খুশির সংবাদ আছে, আমার তো চাকরিটা হয়ে গেছে, কালকে আমি অফিসে যাব। আলহামদুলিল্লাহ বাজান, আমার দীর্ঘ বিশ্বাস ছিল, আমি খুব আশা করে রাখছিলাম আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করব, আল্লাহ তোর অনেক বড় অফিসার বানাইবো। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করে দিছে, এখন আমি মইরাও শান্তি পাবো। মা, তুমি এটা কেমন কথা বললে? তুমি এতদিন আমার জন্য কষ্ট করেছো, এখন তো আমাদের সুদিন নাকি? আমি তোমার স্বপ্নটা পূরণ করেছি, আমি ভালো একটা চাকরি পেয়েছি, এখন থেকে তোমার আর কোনো কষ্ট করতে হবে না। আমাদের সমস্ত দুঃখ আমি মুছে ফেলবো মা। আমি তোমার স্বপ্নটা পূরণ করেছি, আর তুমি বলছো আমাকে ছেড়ে চলে যাবে? মানে ছেড়ে চলে যেতে চাইলে কি সব কিছু ছেড়ে চলে যাওয়া যায় না। এই যে আমরা আপনাদের ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু সময় হয়েছে, ঠিকই চলে আসতে হলো। আপনি কে? আপনি এসব কথা কেন বলছেন? আপনাকে তো আমি চিনি না। মা, উনি কে? ওনাকে তো আমি চিনলাম না, উনি এসব কথা কেন বলছে? এখন আপনারা আপনাদের টাকা বুঝিনি, আমরা আপনাদের সব টাকা বুঝিয়ে দিতে চাই। শোন বাবা, তুই যখন আমাকে ঘরে জন্ম নিলি, আমাকে ঘর আলো করে আসলি, তখন তোর বাপের তোর ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমার আর তোর বাপের নামে বীমা খুলছিল। সেই বীমার 5টা কিস্তি জমা দিতে না দিতে তোর বাপে হুট করে চলে গেল। তখন ওনারা আসছিল আমাকে সেই বীমার টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমি নিই নেই। আমি কইছি যত কষ্টই হোক তারপর আমি মাসে মাসে কিস্তি জমা দিয়ে যাব, যখন এই কিস্তির মেয়াদ শেষ হইব তখন আপনি এসে আমাকে টাকা দিয়ে যাবেন। এর লেগে আজকে আইছি। এই নিন আপনাদের টাকা, আপনারা বুঝে নিন। এখানে 20,50,75 টাকা আছে, আপনাদের টাকা বুঝিয়ে দিতে পারলেই আমাদের দায়িত্ব শেষ। এখানে সব 24 মাসের কিস্তি সব শেষ হয়েছে। এই সব কাগজপত্র নিয়ে অফিসে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন স্যার। যেতে হবে মানে? আমরা বাড়িঘর ছেড়ে কোথায় যাব? মামুনি, আমি তোকে পরে সব খুলে বলছি, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের স্থান ত্যাগ করতে হবে, নইলে অনেক বড় বিপদ হয়ে যাবে রে মা। শুধু ঝামেলা না স্যার, মহা ঝামেলা হয়ে যাবো স্যার। যত তাড়াতাড়ি পারি আমরা এখান থেকে বাড়িতে পারলে আমাদের মঙ্গল, না হলে যে কোনো সময় প্রশাসনের লোক, মানে পুলিশের লোক এসে আমাদের কমার মধ্যে রশি বেঁধে গরুর মতো হেসড়ে নিয়ে যাবো স্যার। পুলিশ মানে? বাবা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামুনি, আমি তোকে যেতে যেতে সব বলছি, এখন আমাদের হাতে একদম সময় নেই, তুই চল রাজা, চল।
বাবা, আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার এনে দিবে? কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার সত্যি অনেক ক্ষুধা পেয়েছে, প্লিজ আমাকে কিছু খাবার এনে দাও। চুপ করে না থেকে আমি কি করবো বল? আমি তো যেতে পারছি না, আমি ব্যাংকে যেতে পারছি না, আমি এটিএম বুথে যেতে পারছি না, গেলেই ধরা পড়ার ভয়। আর পকেটে যা টাকা পয়সা ছিল দেখলি তো, আমি ওই যে প্রাইভেট কারের ভাড়া দিয়ে শেষ করে ফেলছি। এখন আমি তোকে খাবার দিই কি করে? দাদা স্যার, টাকা পয়সা আছে দে না, আমি আমার মেয়েটার খাবার আনি। না তো স্যার, আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই স্যার। হয়েছে কি, ওই সকালে আমি যখন বাসার থেকে বাইরে ছিলাম না, তখন আমার বউ আমার পকেট হাতে যা টাকা পয়সা ছিল সব রেখে দিছে। আজকে নাকি আমার কিস্তি দেওয়ার ডেট। তবে স্যার উপায় একটা আছে স্যার, ওই আমার পরিচিত একটা রিক্সার গ্যারেজ আছে, ওই রিক্সার গ্যারেজের থেকে আপনারা একটা রিক্সা লইয়া দিতে পারেন। কি, আমার বাবা রিক্সা চালাবে? অসম্ভব। মামুনি, আমি বাবা, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার সামনে আমার একমাত্র সন্তান না খেয়ে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। পৃথিবীর কোনো বাবা এটা পারে না। আমি শুধু রিক্সা কেন, আমার মেয়ের জন্য প্রয়োজনে আমি মাটি কোপাবো। তুই ব্যবস্থা কর। হ্যাঁ, ঠিকই বলেছো। বাবারা যেরকম সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সবকিছু করতে পারে, তেমনি আমিও তো বসে থাকতে পারি না বাবা, আমিও কোনো একটা কাজ করব। না, তোর কোনো কাজ করতে হবে না। আর কাজ কি মুখের কথা নাকি? বললাম আর কাজ হয়ে গেল। রাজা ভাইয়া, আপনি প্লিজ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন না, যে কোনো কাজই হোক আমি করব, কোনো সমস্যা নেই। যদি আমি এই কাজটা করার পরেও বাবার কষ্টের কিছুটা ভাগ নিতে পারি, তাতেই শান্তি। প্লিজ রাজা ভাই। আপনারও কাজ করা দরকার আছে। আপনি যে লেখাপড়া করছেন না, এই লেখাপড়া দিয়ে কিছু হইব না। বাপের টাকা আর নকল করে এই পর্যন্ত আইছেন। শুনেন, লেখাপড়া তো করেন নাই, সবসময় লেখাপড়াতে ফাঁকি দিছেন। লেখাপড়াতে তো ফাঁকি দেন নাই, নিজে ফাঁকি দিছেন। আজকে যদি লেখাপড়া করতেন তাহলে খুব ভারী, মানে ওজন হলো একটা সার্টিফিকেট হইতো, ওই সার্টিফিকেট দিয়ে একটা চাকরির দরখাস্ত করলে চাকরি পাইতেন। তাও কিন্তু হইব না। ঠিকই বলেছেন, সারা জীবন আমি নিজেকেই নিজে ফাঁকি দিয়েছি। এখন অন্তত আমি কিছু একটা করে বাবার কষ্টের ভাগ কিছুটা হলেও কমাতে চাই। প্লিজ রাজা ভাই। ঠিক আছে, আমার পরিচিত একটা বাসা আছে, কালকে আপনার ওই বাসাতে নিয়ে যাবো। আমি নিশ্চিত ওইখানে গেলে আপনার একটা চাকরির ব্যবস্থা হইবই। আরে না, আমার মেয়ে মানুষের বাসায় কাজ করবে নাকি? প্রশ্নই আসে না। আমি রিক্সা চালিয়ে যা রোজগার করব তাতে আমাদের বাপ মেয়ের সংসার চলে যাবে। আর বাদ দেন তো স্যার, আপনার মাইয়া যেহেতু কাজ করতে চাইতেছে, ওরা কাজ করতে দেন না, বাধা দিতেছেন কেন? ওর একটা ভবিষ্যৎ বলে একটা কথা আছে না। রাজা, তুই যেভাবে হোক আমাকে একটা রিক্সা জোগাড় করে দে রে। হ্যাঁ আসেন, আপনার আসেন না, আমি বলছি না আমার পরিচিত রিক্সার গ্যারেজ আছে, ওইখান থেকে আপনার একটা রিক্সা লইয়া দেবো। হ্যাঁ, তোর একটা জামা লুঙ্গি দিস। আগে সেটা পরে দেবো না, আপনি আগে আসেন, গ্যারেজের মালিক থাকবে না, চলে যাবো। এ থাকতে আপনার রিক্সা লইয়া দেবো। ঠিকই আছে, ভবিষ্যৎ বলতেও একটা কথা আছে। আহা, তুমি গাড়িটা কোথায় রেখেছো? ও আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। ওকে। স্যার রিক্সা লাগবে না? না, আমার রিক্সার প্রয়োজন নেই, সামনে গাড়ি আছে। আচ্ছা, কি ব্যাপার, আপনি আপনার মুখটা গামছা দিয়ে ঢেকে রেখেছেন কেন? স্যার, আমি গরিব মানুষ তো, আমার মুখে গন্ধ থাকতে পারে। আমি যদি গামছা সরিয়ে আপনার সাথে কথা বলি, হয়তো বা আমার মুখের গন্ধে আপনি আমার রিক্সাতেই উঠবেন না, এই জন্য স্যার ঢেকে রেখেছি। কিন্তু কেমন জানি আপনার কণ্ঠটা আমার কাছে পরিচিত লাগছে। আপনি গামছাটা খুলুন না মুখ থেকে। আজব তো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি গামছাটা মুখ থেকে সরান। ও, আপনি তাহলে সেই শিল্পপতি বাপ্পা চৌধুরী? না, আপনি ভুল করতেছেন স্যার। আমি কেন শিল্পপতি হতে যাব? আমি একজন রিক্সাওয়ালা। আমি কোনো ভুল করছি না, আপনি শিল্পপতি বাপ্পা চৌধুরী। আপনার নামে বড় ধরনের মামলা আছে,
মানে এক কথায় একাধিক মামলা আছে, সেই ফাইলটা আমি নিজের চোখে দেখেছি। আর আপনি আমাকে উল্টাপাল্টা বলতে দিচ্ছেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারবো না? সাফ সাফ বলছি, আপনি সত্যি কথাটা বলুন, আপনার পরিচয় দিন, নয়তো খারাপ হবে কিন্তু ব্যাপারটা। স্যার 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 আপনি আমাকে আমাকে ক্ষমা করে দেন স্যার। স্যার আমি যা যা অন্যায় করছি আমি সব কিছুর ভর্তুকিতে রাজি আছি স্যার। স্যার আমি আমি যে শাস্তি দিবেন আমি মেনে নিতে রাজি আছি। আমাকে আমাকে ক্ষমা করে দেন স্যার। হাত ছাড়ুন বলছি। আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? হ্যাঁ, আপনি তো আইনের চোখে একজন অপরাধী। আইন আপনাকে যে শাস্তিটা দেবে সেটা আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, বোঝাতে পেরেছি? স্যার আপনি আমাকে একটা রাস্তা দেখান স্যার। আপনার হাতে আমার ফাইলটা স্যার, আপনি যদি একটা রাস্তা দেখান আমি হয়তো এই যাত্রায় বেঁচে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে এত করে বলছেন, এই রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলে তো কোনো লাভ নেই। আপনি একটা কাজ করুন, আপনাকে আমি বাঁচাতে পারবো কিনা তা জানি না, কিন্তু আমি চেষ্টা করব। এই যে এটা আমার কার্ড, মানে এক কথায় এখানে আমার বাড়ির ঠিকানা উল্লেখ করা আছে, 9 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, মসজিদের পাশে। আর একটা কথা, আপনি অবশ্যই কিন্তু আমার সাথে দেখা করবেন আমার বাড়িতে, বোঝাতে পেরেছি? ঠিক আছে, চলে আসবেন কিন্তু। আরে কোথায় যাইতেছেন? না মানে আমি ভুল করে এসে পড়ছি, আমি আসলে আপনার কাছে আসি নাই। না না, আপনি কোনো ভুল করে এখানে আসেন নাই। আমার ছেলে আপনাকে আসতে বলেছে তাই এসেছে। মানে আপনার ছেলে আমাকে আসতে বলেছে? আপনার ছেলে? আমি আসতে বলেছি, উনি আমার মা। আপনার মা? মানে উনি তো আমার বাড়ির। হ্যাঁ, এক সময় আমি আপনার বাড়ির চাকরানী হিসেবে কাজ করেছি। কিন্তু একজন চাকরানির ছেলে? কি ভাবছেন একজন চাকরানির ছেলে এত বড় অফিসার কিভাবে হলো? আরে স্বাভাবিক ব্যাপার, আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটা ভাববে, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই মানুষটা এতদিন আপনার বাড়িতে কাজ করেছে, আর সেই চাকরানির ছেলেটা আজকে এত বড় অফিসার হয়ে গেল, কিভাবে সম্ভব? তাই না? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। একটা কথা মনে রাখবেন, সৎ পথে থাকলে সবকিছুই সম্ভব। এবার বুঝতে পেরেছেন? খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, তুমি এখানে? আর ওনারা কারা? কি ম্যাডাম, সবকিছু ভুলে গেছেন? কোনো কিছু বুঝতে পারছেন না? আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে এই চাকরানি ছেলেটা যখন পরীক্ষা দিতে যায় হলের সামনে, আপনি কি বলেছিলেন? চাকরানি ছেলের সাথে একই হলে পরীক্ষা দেওয়া সম্ভব না, সেটা নিয়ে নানান কথা বলেছিলেন। আর আজকে এই চাকরানির ছেলেটা এত বড় অফিসার আর তার বাড়িতে এসেছেন, তাই তো? এখন মনে পড়েছে সবকিছু, তাকে ভুলে গেছেন, কোনো কিছু মাথায় আসছে না এমনটা? খালাম্মা, আপনার একটা কাজের মাইয়ার কথা কইছিলেন, আমি একটা ভালো কাজের মাইয়া পাইছি, তাই সাথে করে লয়ে আইছি। তাই ও কি বাসা বাড়িতে কাজ করতে পারবে? কারণ চাকরানি কাজ করা তো খুব কষ্টের। আকি আপা, আপনি হয়তো এই বাড়িতে কাজ করতে পারবেন, কিন্তু ঢাকা শহরে এত বাড়ি থাকতে আপনাদেরকে আমি এই বাড়িতে কেন আনছি সেটা তো জিজ্ঞাসা করলেন না। এই যে এই মানুষটাকে দেখছেন না, এই মানুষটা আপনাদের জন্য কি না করছে সেটা বলেন। সুখে দুঃখে সব সময় আপনাদের পাশেই ছিল, কিন্তু এই মানুষটার দুঃখের সময় আপনারা কেউ তার পাশে ছিলেন না। থাকবেন বা কিভাবে? আপনাদের তো অনেক টাকা, অনেক অর্থ সম্পদ, তার জন্য তো আপনারা গরিব মানুষকে মানুষে মনে করতেন না। তার জন্যে গরিব আর ধনীর ব্যবধান বোঝানোর জন্য আজকে আমি এই আয়োজনটা করছি। শুনেন স্যার, আল্লাহ যদি চায় তাহলে ধনীকে ফকির বানাইতে পারে আর ফকিরকে ধনী বানাইতে পারে। এই যে এটাই তার প্রমাণ। আর স্যার, আমি আপনার কথা ধরে আমি এই ভালো মানুষটার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। খালাম্মা, আমারও দয়া করে মাফ করে দিবেন। রাজা, রাজা, এই কাজটা আমার জন্য খুব দরকার ছিল। তুই কাজটা খুব ভালো করেছিস রে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আমি বছরের পর বছর তোকে বিভিন্ন কাজে দরকারে অদরকারে অর্ডার করে গেছি, আর তুইও
আমার ভয়ে নির্দ্বিধায় পালন করে গেছিস, কিন্তু মালিক না হয়ে যে অর্ডার দেওয়া যায় না, এটা এটা আমি তোর কাছে প্রথম দেখলাম। দেখ, আমি তোর চেয়ে অবস্থানগতভাবে কত উপরে, অথচ তুই আমাকে বাড়ি ছাড়তে বললি, আমি বাড়ি ছাড়লাম। তুই আমাকে অফিস ছাড়তে বললি, আমি অফিস ছাড়লাম। আমাকে রিক্সা চালাতে বললি, আমি রিক্সাও চালালাম। এখন এখন আমার মেয়েকে নিয়ে এসেছিস বাড়িতে কাজ করার জন্য। আমার মেয়েটাও এসে গেছে। আসলে আসলে এই সব কিছুই না ওই একজনের অর্ডারে হয়। তার যখন অর্ডার হয় না, তখন কি যে কার অর্ডারে চলবে সেটা কেউ বলতে পারে না, কেউ না। হ্যাঁ বাবা, আমি অনেক চিন্তা করে দেখেছি, মানুষ আসলে বিপদ আপদ অনুযায়ী যে কোনো কাজ করতেই রাজি হয়। আর আমি ঠিক করেছি, আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়িতেই কাজ করব। আচ্ছা বাবা, ওনার একটা ফাইল নাকি তোর কাছে এসেছে, সেটা একটু দেখিস তো। হ্যাঁ মা, ফাইলটা আমি দেখেছি, কিন্তু আমার তো কোনো কিছু করার নেই। উনি অনেক অপরাধ করেছে, আর উনি যে অপরাধটা করেছে সে শাস্তি তো পেতেই হবে। উনি যদি বাঁচতে চায় তাহলে একটাই উপায় আছে, আইন শুধু পারে অনেকে বাঁচাতে, তাছাড়া অন্য কেউ না। বাবা সাগর, তুমি আমাকে বলে দাও বাবা, আমি 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 কি করব বাবা? আমাকে তুমি একটা বুদ্ধি দাও। কি আর করবেন? আইনের হাতে ধরা দেবেন? আইনের হাতে ধরা দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এই যে আমার বাড়িটা, আমার বাড়ির 4-5টা প্রশাসনের লোকজন দিয়ে ঘিরে ফেলেছে একেবারে। আপনি যদি স্বইচ্ছে আত্মসমর্পণ না করেন তাহলে তো সমস্যা। আপনি যদি পালিয়ে যেতে চান তারপরে কিন্তু আইনের লোক আপনাকে ধরে ফেলবে। শুনুন, আপনার সাথে আমার কালকে রাতে দেখা হয়, আমি চাইলে আপনাকে কালকে রাতেই আইনের লোকজন দিয়ে ধরে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। আপনাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসার একটা উদ্দেশ্য ছিল। আপনি কি জানেন সেই উদ্দেশ্যটা? হয়তোবা জানেন না, আমি এখন ক্লিয়ার করছি। ওই যে কথায় আছে না, কুকুর মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষ কখনোই কুকুরের পায়ে কামড় দেয় না। আশা করছি আপনাকে যে সমস্ত কথা বলেছি আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো, এইটাই আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, আমি তাই করব। আমি বুঝতে পেরেছি যে আমার আমার প্রায়শ্চিত্ত করার সময় হয়ে গেছে, কিন্তু আমার সবচেয়ে বড় চিন্তা আমার মেয়েটা। আমি আমি ওকে কার কাছে রেখে যাব? আমি যে ওকে রেখে মরেও শান্তি পাবো না। নইলে আমি নির্দ্বিধায় জেলখানায় সারাটা জীবন হাসতে হাসতে কাটিয়ে দিতে পারতাম। আপনি নিশ্চিন্তে আপনার মেয়েকে আমার কাছে রেখে যেতে পারেন। ভাববেন না ওকে দিয়ে আমি চাকরানি কাজ করাবো, ওকে আমি আমার মেয়ের মতোই রাখবো। না না খালাম্মা, আপনি এটা কি কইতাছেন? আর একটা বিয়ের উপযুক্ত মাইয়া আপনার বাড়িতে থাকবে কোন হিসাবে? তাছাড়া আপনার ঘরে তো আর একটা বিয়ের উপযুক্ত ছেলে আছে। এই দুইটা যদি একসাথে একই বাড়িতে যদি থাকে, এলাকার মানুষ যদি জানতে পারে তাহলে তো সিসি করব। সেই হিসেব বুঝেই রাখবো, যাতে করে এলাকার মানুষ ছিছি না করে ছেলের বউ হিসেবে, তাহলে তার এলাকার মানুষের কোনো সমস্যা নেই। খালাম্মা কি যে কর না, আরে যার সাথে বিয়ে হইব তার মতামতটা নেওয়া লাগবে না? আমার সিদ্ধান্ত, আমি কখনো কোনোদিন আমার মায়ের উপরে কথা বলিনি। আজকেও আমি আমার মায়ের উপরে কথা বলতে চাই না। আমার কাছে সবসময় মনে হয়েছিল আমার মা যখন যে সিদ্ধান্তটা নেয় সেটা চূড়ান্ত। আমার মায়ের সিদ্ধান্তের উপরে তো আমি কথা বলবোই না, অসম্ভব। রাজা, আপা আপা আমার আর কোনো চিন্তা নাই। আমি হাসতে হাসতে মরতে পারি। আমার সবচেয়ে বড় চিন্তাটা আমার এই মেয়ে, সেটাই আপনি লাঘব করে দিচ্ছেন। আমি এখন হাসতে হাসতে নিজেকে আয়নার হাতে শেষ করতে